পৃথিবী আমাদের বাসস্থান। এবার পৃথিবীর কথা বলছি। উপরিভাগে ৭৫% জুড়ে পানি। প্রায় ৩৫০ কোটি বছর আগে এখানে প্রথম আদিম মানুষের দেখা মেলে। আমরা জানি কোনো গ্রহের উপরিভাগে পানি ছাড়া জীবনের অস্তিত্ব থাকে না। কোনো গ্রহে পানি তরল অবস্থায় থাকার জন্য সেই গ্রহের কেন্দ্রীয় নক্ষত্রের দূরত্ব নির্ভরশীল। দূরত্ব বেশি কাছে বা দূরে হলে হবে না। পৃথিবী সূর্য থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে। এই দূরত্ব আমাদেরকে জীবন ধারণের উপযোগী উষ্ণতা দিয়েছে। এখানে সূর্যের তাপ এমন অনুভূত হয় যাতে বরফ গলে, কিন্তু পানি তপ্ত হয়ে টকবক করে ফোটে না। পৃথিবীর অবস্থানকে জ্যোতির্বিজ্ঞানীরা গোল্ডিলক্স অঞ্চল বা সঠিক স্থান বিবেচনা করে। পৃথিবীর সূর্যের যথেষ্ট কাছে, যেখানে পানি পর্যাপ্ত তরল অবস্থায় থাকতে পারে, কিন্তু পৃথিবীর শোনো পৃথিবীর কথা কি বলে শোনো। যেখানে পানি তপ্ত অবস্থায় বাষ্প হয়। গোল্ডিলক্স অঞ্চল পানি দিয়ে পৃথিবীর উপরিভাগে তরল এর কক্ষপথ পৃথিবীর চেয়ে সূর্যের কাছাকাছি, কিন্তু গোল্ডিলক্স অঞ্চলের কিছুটা বাইরে। সূর্যের খুব কাছে থাকায় এটি পৃথিবীকে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘ আচ্ছন্ন করে রাখে এবং উত্তপ্ত করে তোলে। মঙ্গল গ্রহের কক্ষপথ পৃথিবীর তুলনায় সূর্য থেকে দূরে গোল্ডিলক্স অঞ্চলে, কিন্তু সেখানে কোনো মহাসাগর নেই। মঙ্গল গ্রহের ভর সামান্য কম। এর অভিকর্ষ পরিবেশকে নিচে রাখতে পারে না। এটা কিন্তু মঙ্গল। তরল পানি সেখানে বাষ্প হয়ে মহাকাশে হারিয়ে যায়। এছাড়াও যে কোনো তরল পানি মাটির নিচে কঠিন অবস্থায় থাকে। মহাসাগর থাকায় নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব জরুরি নয়, প্রয়োজনটা হলো ভরের। আমাদের সৌরজগতের বাইরে কোনো গ্রহ কি গোল্ডিলক্স অঞ্চলে অন্যান্য গ্রহ ঘিরে আবর্তিত? ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মাত্র ৪ মাস পর্যবেক্ষণের পর কেপলার ১,২৩৫টি সৌরজগৎ বহির্ভূত গ্রহের পরিস্থিতি খুঁজে পায়। ১ বছর পর এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়। সৌরজগৎ বহির্ভূত গ্রহগুলোর মধ্যে ৪৮টি তাদের নক্ষত্রের পাশে গোল্ডিলক্স অঞ্চলে। আকাশ যে হ্যাঁ, আমরা সৌরজগতে আছি, দেখো। সম্ভবত পানি আছে। নাসা এই গ্রহের নাম দেয় কেপলার 22b। এই গ্রহটি প্রায় ৬০০ আলোকবর্ষ দূরে আমাদের সূর্যের মতো ঠিক ধরনের নক্ষত্রের কক্ষপথ প্রদান করে। ২৯০ দিনে গ্রহটি এই কক্ষপথ অতিক্রম করে। অনুমান করা হয় গ্রহটি পৃথিবীর তুলনায় ২.৪ গুণ বড়। এর উপরিভাগের তাপমাত্রা বসন্তকালের মতো চমৎকার। এর গঠনপ্রকৃতি অনুসন্ধানের জন্য বিজ্ঞানীদের সময় প্রয়োজন, কিন্তু এটি নিশ্চিত যে জটিল বি সৌরজগৎ বহির্ভূত নেপচুনের চেয়ে ছোট গ্রহটিকে গোল্ডিলক্স অঞ্চলের কেন্দ্রের কাছে রাখে। কেপলার 22b পর পৃথিবীর মতো গ্রহ অনুসন্ধানে আমরা এক হাত এগিয়ে যাই। সম্ভাবনার বিশ্ব ব্রহ্মাণ্ডে কেপলার টেলিস্কোপে দেখা মিলেছে। দূরবর্তী নক্ষত্র ঘিরে অস্পষ্ট গ্রহ চিহ্নিত করার জন্য নভোচারীদেরকে বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিতে হয়। এ ধরনের একটি পদ্ধতির নাম ট্রানজিট মেথড। যখন কোনো গ্রহ একটি নক্ষত্রের সম্মুখীন ঘুরে, তখন তাকে ট্রানজিট বলে। ট্রানজিটের সময় নক্ষত্র থেকে নির্গত আলো গ্রহের অবস্থানের জন্য কিছুটা বাধাগ্রস্ত হয়, যা আমরা নক্ষত্রের উজ্জ্বলতার মধ্যে সামান্য দূরে থেকে অনুমান করতে পারি। নভোচারীরা এই ঔজ্জ্বল্য পরিবর্তন নির্ণয়ের জন্য এমন সংবেদনশীল যন্ত্র ব্যবহার করেন যার সাহায্যে গ্রহের আকার পরিমাপ করা যায়।
যদি আমরা অন্য কোনো গ্রহ চিহ্নিত করতে পারি, তবে ট্রানজিট মেথডের মাধ্যমে ভর ছাড়া গ্রহের আয়তন নির্ণয় করা যাবে। এক্সোপ্ল্যানেটের ঘনত্ব পরিমাপের জন্য এর আকার ও ভর দুটোই জানা প্রয়োজন। এর ফলে বোঝা যায় গ্রহটি গ্যাস নাকি পাথরের তৈরি। গ্রহের ভর নিরূপণের জন্য আমাদের একটি পর্যবেক্ষণ কৌশল অবলম্বন করতে হয়। এর নাম ডপলার শিফট মেথড। আপনি হয়তো ডপলার শিফটের কথা শোনেননি, কিন্তু আমরা এর সাথে পরিচিত। শব্দের উৎস কার্যকর হলে ডপলার শিফট ঘটে। কোনো ছুটন্ত গাড়ি যখন আমাদের কাছে আসে, তখন তার শব্দ হয় তীব্র, কিন্তু গাড়িটি দূরে যেতে থাকলে শব্দ ক্ষীণ হতে থাকে। প্রকৃতপক্ষে গাড়ির ইঞ্জিনের শব্দের কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দ তরঙ্গ আমাদের কাছে এলে সেটি জোরালো হয় এবং দূরে গেলে ক্রমশ বিস্তৃত হয়। জোরালো থেকে ক্ষীণ হয়ে আসা শব্দের এই পরিবর্তন আমরা মূলত শব্দ তরঙ্গের ডপলার শিফট শুনতে পাই। ডপলার শিফটের সাথে আলোক তরঙ্গের সম্পর্ক আছে। মূল নক্ষত্রের স্পন্দনের চেয়ে এর কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের স্পন্দন তুলনামূলকভাবে কম। নক্ষত্রের কম্পনে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন আমরা নির্ণয় করতে পারি। পৃথিবীর দিকে নক্ষত্রের কম্পনের তুলনায় এর তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু পৃথিবী থেকে নক্ষত্রের দিকে কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কম্পনের ফলে নক্ষত্রের তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হয়, আমরা তার কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের ভর পরিমাপ করে নির্ণয় করতে পারি। বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেটের ব্যাপকতা নিশ্চিত করতে ডপলার শিফট পদ্ধতি ব্যবহার করেন। 1995 সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়। এটি সূর্য থেকে 50 আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থিত। প্রায় 51টি পেগাসি বি সর্বপ্রথম বৃহস্পতির মতো বিশাল গ্যাসীয় এক্সোপ্ল্যানেট খুঁজে পায়। কিন্তু এক্সোপ্ল্যানেটের বিশ্বে সাধারণ রঙের সৃষ্টি করে। চলুন 51 পেগাসি বি ঘুরে আসে। নক্ষত্রে এমনকি সূর্য থেকে খুব কাছে। এই গ্যাসীয় মহাগ্রহে কক্ষপথ পরিভ্রমণ সময়ও অবিশ্বাস্যভাবে কম। পরিভ্রমণ সময়কাল মাত্র 4 দিন বেশি। নভোচারীরা বন্ধ করুন না, এগুলো দরকার পরে দেখতে পারবো আমরা। মাথাটা ঘুরে দিচ্ছে আমার পুরো শেষ হয়ে একই গতির তুলনা তবে এমন সময় সূর্যের একই দিকে এর রৌদ্রোজ্জ্বল বিপরীত তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। গ্লাস আছে, ওই গ্লাসের ভিতরে থেকে আমরা দেখতেছি। অপর এক্সোপ্ল্যানেট HD 209458b এটিও পেগাসাস নক্ষত্রপুঞ্জে দেখা যায়। ডপলার শিফট ও ট্রানজিট মেথড উভয় পদ্ধতি ব্যবহার করে এই এক্সোপ্ল্যানেট নিশ্চিত করা হয়। ট্রানজিট মেথড ব্যবহারের মাধ্যমে এই গ্রহের পরিবেশও চিহ্নিত করা হয়। হাইড্রোজেন গ্যাস তৈরি করা হয়, যার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস। এক্সোপ্ল্যানেটটি সামনে থেকে কেন্দ্রীয় নক্ষত্র পরিক্রমা করতে দেখলে নক্ষত্র থেকে নির্গত আলোর কিছু অংশ গ্যাসে আচ্ছন্ন দেখা যায়। গ্যাসের আচ্ছন্নতা আমরা পরিমাপ আমরা এখানে বসে আমি কথা বলি, বসো। পরিবেশ জুড়ে সোডিয়াম, হাইড্রোজেন গ্যাস যখন মানুষ যাইব সমস্যা হবে, মানে একলা দেখে দেওয়া যেত না, ঢোকার মতো। একটু পরে বাংলা সবাই দৌড়াদৌড়ি করে যাবে, পরে তোমার আমি হারাই ফেলাম। মাত্র 7 বিলিয়ন দূরে অবস্থিত এবং মাত্র 7 দিন কক্ষপথ পরিক্রমণ করে। বেলুনের মতো ওসাইরিস সবসময় তার কেন্দ্রীয় নক্ষত্রের একই দিকে অবস্থান করে। এর উপরিভাগ উত্তর 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। উপরের অংশে 200 কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেনের দীর্ঘ রেঞ্জ বিস্তৃত। পেগাসাসে অবস্থিত
বেদারক্ষণ ও হোসাইন দুটোই বিশাল আকার গ্যাসীয় গ্রহ। কোনো সময় এদেরকে উত্তপ্ত বৃহস্পতি বলা হয়। এক্সোপ্ল্যানেট অনুসন্ধানের আগে বেশিরভাগ বিশাল আকার এক্সোপ্ল্যানেট বা উত্তপ্ত বৃহস্পতি আবিষ্কৃত হয়, কারণ খুব সহজে এদেরকে খুঁজে পাওয়া যায়। ক্ষুদ্র, পাথুরে ও পৃথিবীর মতো গ্রহ খুঁজে বের করা আসলে খুব কঠিন। যাই হোক, পর্যবেক্ষণ প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় অসংখ্য এক্সোপ্ল্যানেটের সফল অনুসন্ধান সম্ভব হয়েছে। এই গ্রহগুলোকে বলা হয় মহাপৃথিবী। এগুলো বর্তমান এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2007 সালে নভোচারীরা আমাদের থেকে মাত্র 20 আলোকবর্ষ দূরে লোহিত ক্ষুদ্রাকৃতি নক্ষত্র ঘিরে 4টি মহাপৃথিবী লিজা 581 ভালো লাগে না আম্মু তোমার? আমরা খুব তাড়াতাড়ি গোল্ডিলক্সের অঞ্চলে ওই দুটি মহাপৃথিবী আবিষ্কার করেছি। সবাই দেখতেছে লিজা 581 কি এক্সোপ্ল্যানেট সহ প্রথম আলাদা কোনো সৌরজগৎ আছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে? চলুন লিজা 581 এবং খোঁজে বের করি। লিজা 581 লিজা 581 সি ও লিজা 581 ডি দুটি মহাপৃথিবী গ্রহ গোল্ডিলক্স অঞ্চলে রয়েছে। 581 সি পৃথিবীর চেয়ে কমপক্ষে 5 গুণ বড় হতে পারে। এর কক্ষপথ কেন্দ্রীয় নক্ষত্রের খুব কাছাকাছি। পাশাপাশি অপর গ্রহ লিজা 581 ডি জীবন ধারণের জন্য অধিকতর উপযোগী হতে পারে। এটি পৃথিবীর তুলনায় আনুমানিক 7 গুণ বড়। 67 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। লিজা 581 ডি সর্বপ্রথম মহাসাগর ভিত্তিক গ্রহ। বেশ কিছু তথ্য জানা যায় এর উপরিভাগে কয়েকশো কিলোমিটার গভীর মহাসাগর বিস্তৃত। ঘন মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে এর উপরিভাগ বেশ অন্ধকার। এই অন্ধকার গ্রহে জীবনের অস্তিত্ব সম্ভব? সেখানে কি ধরনের জীবনের অস্তিত্ব থাকতে পারে আমাদের খুঁজে দেখা উচিত। বিজ্ঞানীরা লিজা 581 ডি নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সম্ভাব্য মহাসাগর সহ এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে লিজা 581 এর মতো ক্ষুদ্র লোহিত গ্রহ ঘিরে সূর্যের মতো নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান মহাপৃথিবীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জীবনের অস্তিত্ব উপযোগী গ্রহ অনুসন্ধানের সম্ভাবনা হারিয়ে গেছে। এখন গবেষকরা পৃথিবীর মতো গ্রহ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন, যেখানে পরিবেশ ও পরিস্থিতি জীবনের সম্ভাবনা বিরাজমান। বিশাল হাওয়াই দ্বীপের মাওনা ভিয়া 4200 মিটার উচ্চতার শীর্ষে মাওনা ভিয়া বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে জ্যোতির্বিজ্ঞানের অনেক বড় বড় গবেষণা সম্পন্ন হয়েছে। পরবর্তী দশকে মাওনা ভিয়াতে 30 মিটার দীর্ঘ টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক দর্পণের ব্যাস 30 মিটার। 492টি আলাদা দর্পণযুক্ত এই টেলিস্কোপ আগেকার টেলিস্কোপ থেকে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। 30 মিটার দীর্ঘ এই টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের পরবর্তী পর্যায়ের অনুসন্ধানে সক্ষম হবে। এতে পৃথিবীর মতো গ্রহ সরাসরি দেখা যাবে। এই টেলিস্কোপের অন্যতম কাজ হবে কেন্দ্রীয় সূর্যের অভ্যন্তরে গ্রহসমূহের অবস্থা অনুসন্ধান এবং পৃথিবীর মতো কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা খুঁজে বের করা। 30 মিটার দীর্ঘ টেলিস্কোপ বিশাল আকার চক্ষুর মতো গ্রহের উপরিভাগের অজানা তথ্য বোঝানোর কাজ করবে। টেলিস্কোপটি পানি, মিথেন ও ওজনের দৃশ্যমানতা খুঁজে বের করবে। গ্রহের পরিবেশে জীবনের অস্তিত্ব থাকার উপাদানও অনুসন্ধান করবে। অল্প সময়ে আমরা সৌরজগতের নিচে
700-রও বেশি এক্সোপ্ল্যানেট সম্পর্কে নিশ্চিত হয়েছি। শিগগিরই উন্নত টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। 200 বিলিয়নের বেশি তারকাগুচ্ছ দেখো, এই যে আমাদের বলতেছে, নিজস্ব শোনো, উনি সৌরজগৎ বলতেছে, সৃষ্টি শোনো না। করেছে। তারকা গুচ্ছ 200 মিলিয়ন ছায়াপথ, এখানেই আমাদের সৌরজগৎ। সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্র থেকে 27,000 আলোকবর্ষ দূরে কালপুরুষের বাহুতে অবস্থিত। কেপলার মহাকাশ টেলিস্কোপে সূর্য থেকে কালপুরুষের বাহু পর্যন্ত 6,000 আলোকবর্ষ দূরে ক্ষুদ্র এলাকার পর্যবেক্ষণের সুযোগ ছিল খুবই সীমিত। কেপলার ক্ষুদ্র পরিসরে ইতিমধ্যে 2,000-এর বেশি এক্সোপ্ল্যানেট চিহ্নিত করেছে। এগুলো সমুদ্র ছায়াপথে 400 ভাগের 1 ভাগ। একটি সমতলে আমাদের সৌরজগৎকে কল্পনা করুন। এই সৌরজগতে আছে 400 আলোকবর্ষ দূরের নক্ষত্র সমূহ। এ পর্যন্ত 50 আলোকবর্ষ দূরে 51 পেগাসি বিতে প্রথম এর দেখা মিলেছে। 20 আলোকবর্ষ দূরে গোল্ডিলক্স অঞ্চলে মহাসাগরের সম্ভাবনা সহ প্রথম এক্সোপ্ল্যানেট ভিসা 581 দেখা পাওয়া যায়। এ পর্যন্ত সমগ্র সৌরজগতে এক্সোপ্ল্যানেট খুঁজতে গিয়ে আমরা কেবল আমাদের স্থানীয় নিকটবর্তী ঋণাত্মক অংশের সৌরজগতের নক্ষত্র রাশি। বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বিশাল। সৌরজগতের কেন্দ্র থেকে আরো দূরে আমরা যা পর্যাপ্ত পেয়েছি তা সামান্য কিছু ভারী বস্তু, গ্রহে তৈরির উপাদান। সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি ঘন ঘন আকস্মিক বিস্ফোরণে ভারী বস্তু থাকা স্বাভাবিক। এখানে বৃহস্পতির মতো গ্যাস নির্ভর বিশাল আকার গ্রহসমূহ গড়ে উঠেছে। সৌরজগতে খুব কাছে বা দূরে নয়, এর মাঝামাঝি একটি অঞ্চল রয়েছে। এই অঞ্চল পৃথিবীর মতো গ্রহ সৃষ্টির পক্ষে অনুকূল। অন্যদিক থেকে সৌরজগতে আছে গোল্ডিলক্স অঞ্চল। গোল্ডিলক্স অঞ্চল সৌরজগৎকে বৃত্তাকারে ঢেকে আছে, যা ক্রমশ সরে উঠে আসে, যেখানে আমরা পৃথিবীর মতো গ্রহের আশা করি। আপনি দেখুন, আমাদের সৌরজগৎ গোল্ডিলক্স অঞ্চলে অবস্থিত। এখানে কিছু অংশে ছায়াপথ রয়েছে। সঠিক অবস্থায় অন্যান্য গ্রহে অবশ্যই এটি দেখা যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অবরোধিত আমাদের আবাসের কথা মনে করিয়ে দেয়। রূপকথার গল্প শেষে গোল্ডিলক্স ঘুম থেকে জেগে পাশে হঠাৎ 3টি ভল্লুক দেখতে পায়। ভয় পেয়ে সে দৌড়ে পালায়। কিভাবে গল্প শেষ